আসসালামু আলাইকুম। ভূতের আস্তানা থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি মেহেদি বলছি। তো যারা নাকি এই সপ্তাহে আমাকে ইমেল পাঠিয়েছেন, তাদের ইমেলগুলো বাছাই করে আমি সেরা ৩টি ইমেল আপনাদের জন্য রেখে দিয়েছি। আপনাদেরকে পড়ে শোনাবো। যারা নাকি ভূতের আস্তানার নিয়মিত শ্রোতা, তারা সম্পূর্ণ ঘটনাগুলো শুনে যাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে সম্পূর্ণ ঘটনাগুলো আমরা শুনি। এগুলো বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ব্যাপার। সব কিছু তর্ক দিয়ে হয় না, যুক্তি দিয়ে হয় না, এটা বুঝতে হবে। তো চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। তো আমাদের এক ভাই একটি ইমেল পাঠিয়েছে। তিনি যেভাবে লিখেছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রিয় ভূতের আস্তানা, আমি আমার পরিচয় গোপন রাখতে চাই। জানি না আপনি এই গল্প বিশ্বাস করবেন কিনা, কিন্তু ঘটনাটা আমার জীবনে সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। ঘটনাটা প্রায় ৩ বছর আগে। আমি তখন আমার গ্রামের বাড়িতে থাকতাম। জায়গাটা বেশ নির্জন, চারপাশে অনেক পুরনো গাছ আর একটা পরিত্যক্ত পুকুর ছিল। গ্রামের মানুষ সেই পুকুরটা এড়িয়ে চলতো, কারণ সবাই বলতো সেখানে কিছু একটা আছে। একদিন রাতে প্রায় ২টার দিকে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। জানালার বাইরে তাকিয়ে দেখি পুকুরের পাশে একটা সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো গ্রামের কোনো লোক, কিন্তু কিছু একটা অস্বাভাবিক লাগছিল। ওটা নড়ছিল না, একদম স্থির। আমি কৌতূহলবশত বাইরে বের হলাম। যতই কাছে যাচ্ছিলাম ততই একটা ঠান্ডা অনুভূতি হচ্ছিল। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম ওই মানুষটার পা মাটিতে স্পর্শ করছে না, যেন একটু উপরে ভেসে আছে। আমার শরীর জমে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। তখনই সে ধীরে ধীরে আমার দিকে ঘুরল, আর আমি দেখলাম তার মুখ নেই। পুরো মুখটা ফাঁকা, অন্ধকার। আমি দৌড়ে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সারা রাত আলো জ্বালিয়ে বসেছিলাম, কিন্তু এখানে ভয় শেষ হয়নি। পরদিন সকালে পুকুরের পাশে গিয়ে দেখি মাটিতে আমার পায়ের ছাপ আছে, কিন্তু আরেকটাও ছাপ আছে, যা মানুষের না। আর সেই ছাপ সরাসরি আমার জানালায় গিয়ে শেষ হয়েছে। এরপর থেকে আমি আর কখনো ওই পুকুরে যাইনি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, মাঝে মাঝে এখনো গভীর রাতে জানালার বাইরে তাকালে মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। জানি না সেটা আমার সাথে চলে এসেছে কিনা। একজন আতঙ্কিত শ্রোতা। ধন্যবাদ মেহেদি ভাই এই গল্পটি পড়ে শোনার জন্য। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমাদের সাথে এই গল্পটি শেয়ার করার জন্য। তো আমি বেশি কথা না বলে আমি পরবর্তী আরও একটি ঘটনা আপনার সাথে শেয়ার করব, যে ঘটনা হয়তো এটার থেকেও আরও অত্যন্ত ভয়ানক। তো তিনি যেভাবে লিখেছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি ইমেলে লিখেছে, প্রিয় মেহেদি ভাই, ভালো লাগলে গল্পটি পড়ে শোনাবেন। আমি আমার নাম প্রকাশ করতে চাই না। ঘটনা বেশ পুরনো না, মাত্র কয়েক মাস আগের। এখন আমি পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। আমি ঢাকার একটা বাসায় একা ভাড়া থাকতাম। ছোট একটা ফ্ল্যাট, একটা বেডরুম, একটা ড্রয়িং আর একটা রান্নাঘর। শুরুতে সব ঠিক হয়েছিল, কিন্তু ধীরে ধীরে কিছু জিনিস অদ্ভুত ঘটতে শুরু করে। প্রথমে খেয়াল করলাম রাতে প্রায় ৩টার দিকে রান্নাঘর থেকে হালকা শব্দ আসে। মনে হতো কেউ যেন গ্লাসে গ্লাসে নাড়াচাড়া করছে, অর্থাৎ গ্লাসে গ্লাসে ধাক্কা দিলে, বাড়ি দিলে যেমন একটা শব্দ হয় ঠিক তেমন একটি শব্দ। প্রথমে ভাবলাম ইঁদুর বিড়াল হবে হয়তো, কিন্তু একদিন সাহস করে দেখি সব কিছু একদম ঠিক জায়গাতেই আছে। এরপর থেকে প্রায় প্রতিদিনই একই সময়ে ওই শব্দ হতো। এক রাতে আমি ঠিক করলাম আজকে বিষয়টা বুঝেই ছাড়ব। ঘড়িতে 2টা 50 বাজে। আমি লাইট বন্ধ করে চুপচাপ বিছানায় শুয়ে থাকলাম। ঠিক 3টা বাজেই আবার সেই শব্দ, টিংটং, যেন কাছে কাছে কিছু লেগেছে। অর্থাৎ কাছে কাছে বাড়ি লাগলে যেমন একটি শব্দ হয়, সেমন একটি শব্দ হলো। আমি ধীরে ধীরে উঠে রান্নাঘরের দিকে গেলাম। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই শব্দ থেমে গেল।
আমি রাতে আমি ভেতরে ঢুকেই লাইটটা জ্বালিয়ে দিলাম। দেখলাম সব কিছু স্বাভাবিক, কিন্তু ফিরে আসার সময় হঠাৎ করে পিছন থেকে খুব আস্তে একটা গলা শুনলাম, পানি দাও। আমি স্থির হয়ে গেলাম। গলাটা খুব শুকনো, যেন অনেক দূর থেকে আসছে। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম, দেখলাম সেখানে কেউ নেই। সেই রাতে আমি আর ঘুমাইনি। পরদিন পাশের ফ্ল্যাটে এক আপুর সাথে কথা বললাম। উনি কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি জানো, এই ফ্ল্যাটে আগে এক বৃদ্ধা থাকতেন। উনি একা থাকতেন, ঠিক তোমার মতনই। আর একদিন হঠাৎ করেই সে মারা যান। কিছুদিন পরে তার রুম থেকে, তার সেই বাসা থেকে পচা গন্ধ আসতে শুরু করে। পরবর্তীতে সে দরজা ভেঙে লোকজন দেখতে পারে সে বুড়ি মহিলাটি মারা গিয়েছে। আমি আর কিছু শুনিনি। তারপর থেকে আমি ওই বাসা ছেড়ে দিয়েছি। কিন্তু সমস্যা হলো, এখনও মাঝে মাঝে গভীর রাতে আমার ঘুম ভেঙে যায় আর মনে হয় কেউ যেন খুব আস্তে করে বলছে, পানি দাও। আমি জানি না এটা আমার কল্পনা নাকি অন্য কিছু। ভালো লাগলে গল্পটি পড়ে শোনাবেন। ভূতের আস্তানার সকল দর্শকদের ধন্যবাদ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। তো এই ছিল আমাদের সেই ভাইয়ের লেখা গল্পটি। আমি জানি না এই গল্পগুলো সত্যি কিনা মিথ্যা। মানুষের জীবনে এরকম অনেক প্যারানর্মাল অনেক কিছু হয়ে থাকে। তো যাই হোক, আমি আর গল্প আর কথা না বাড়িয়ে পরবর্তীতে যেটা নাকি সবচাইতে ভয়ানক লেগেছে আমার কাছে, তো সেই ঘটনাটি আমি মূলত সবার শেষে রাখি আপনাদের শোনানোর জন্য। তো সেই গল্পটি এখন আমি শুরু করছি। তো যারা যারা শুনবেন মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় মেহেদি ভাই, আমি আমার নামটা গোপন রাখতে চাই। আমি জানি না কেন সবাই নামটা শুধু গোপন রাখতে চায়। তো যাই হোক, পরবর্তীতে তিনি যা লিখেছেন, আপনি চাইলে আমাকে রাশেদ নামে ডাকতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক রাসেল ভাই, রাশেদ ভাই আপনাকে ধন্যবাদ গল্পটি লেখার জন্য। আজ আমি আমার জীবনে এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা আমি আজও ভুলতে পারিনি। আর সত্যি বলতে হয়তো কোনোদিনও ভুলতে পারবো না। ঘটনাটি 2018 সালের। আমি তখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। প্রতিদিনের মতো সেদিনও অফিসে গিয়েছিলাম, কিন্তু কাজের চাপ এত বেশি ছিল যে বের হতে প্রায় রাত 11টা বেজে যায়। আমি জানতাম শেষ ট্রেনটা ধরতে না পারলে সেদিন আর বাড়িতে ফেরা সম্ভব না। স্টেশনে দেখি পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, একদম অস্বাভাবিক নীরবতা, যেন জায়গাটা পরিত্যক্ত। দূরে একটা ট্রেন দাঁড়িয়েছিল, সেটা লাস্ট ট্রিপের ট্রেন। মেহেদি ভাই, তখনই আমার মনে হলো অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। অর্থাৎ সে বলতে চেয়েছে যে তখনই আমার মনে একটা অদ্ভুত ফিল হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমি আর দেরি না করে ট্রেনে উঠে পড়ি, কারণ ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। ট্রেনে উঠে দেখি পুরো কামরা ফাঁকা, শুধু এক কোণায় একজন লোক বসে আছে, মাথা উঁচু করে। লোকটার পোশাক অনেক পুরনো, আর তার দিক থেকে একটা বাজে গন্ধ আসছিল, যেন পচা কিছু। আমি একটু দূরে সরে বসি, কারণ তার থেকে একটা গন্ধ আসছিল। এই কারণেই আমি মূলত একটু দূরে বসি। ট্রেনটাও ছেড়ে দেয়। কিছুক্ষণ সব স্বাভাবিক ছিল, কিন্তু তারপর আমি খেয়াল করি লোকটা ধীরে ধীরে আমার দিকে তাকাচ্ছে। মেহেদি ভাই, তার চোখ দেখা যাচ্ছিল না, অন্ধকারে ঢাকা ছিল। হঠাৎ ট্রেনটা ঝাপটা মেরে থেমে যায়। আমি জানালার বাইরে তাকিয়ে দেখি এটা কোনো স্টেশন না, চারপাশে শুধু জঙ্গল আর অন্ধকার, বড় বড় গাছ। ঠিক তখনই আমি শুনতে পাই কেউ হাঁটছে, ঠক 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 শব্দ। ট্রেনের ভিতরেই শব্দ হচ্ছিল। আমার শরীর কাঁপতে শুরু করে। আমি সেই লোকটার দিকে তাকাই, কিন্তু সে তার জায়গায় নেই। মেহেদি ভাই, এরপর যা ঘটেছে সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি হঠাৎ অনুভব করি কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ধীরে ধীরে আমি পেছনে তাকাই আর দেখি লোকটা আমার একদম পেছনে দাঁড়িয়ে, তার মুখ আমার খুব কাছে। এইবার আমি তার চোখ দেখি, কিন্তু সেখানে কোনো চোখ নেই, শুধু ফাঁকা গর্ত।
আর তার মুখ থেকে ধীরে ধীরে রক্ত ঝরছিল। সে খুব ধীরে ধীরে আমার কানে এসে বলে, তুমি আমার জায়গায় এসে বসেছো কেন? আমি ভয় পেয়ে উঠে দাঁড়াই। সে আবার বলে, এই ট্রেন কখনো থামে না, আর যারা ওঠে তারা কখনো নামে না। হঠাৎ ট্রেনটা আবার চলতে শুরু করে। আমি জানালার দিকে তাকাই, কিন্তু বাইরে কিছু নেই, শুধু অন্ধকার। আর কাচের জানালার দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। কিন্তু মেহেদি ভাই, এটা আমি না। ওখানে দাঁড়িয়ে ছিল সেই লোকটা। সে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি দৌড়ে দরজার দিকে যাই। দরজা খুলে দেখি বাইরে কোনো রেল লাইন নাই, শুধু অন্ধকার, গভীর শূন্যতা। পেছন থেকে লোকটা বলে, ঝাঁপ দাও, নাইলে তুমি আমার মতো এখানে ফেসে যাবে। এরপর কি ঘটেছে মেহেদি ভাই আমার ঠিক মনে নেই। শুধু এটা মনে আছে, আমার কাঁধে একটি ঠান্ডা হাত পড়েছিল। তারপর আমি কিছু জানি না। পরদিন সকালে আমি নিজেকে রেল লাইনের পাশে অচেতন অবস্থায় পাই। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে। পরে জানতে পারি সেই লাইনে বহু বছর আগে একটা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা হয়েছিল। অনেক মানুষ মারা গিয়েছিল। লোকজন বলে রাতের শেষ ট্রেনে নাকি এখনও ওরা উঠে। অর্থাৎ যে সকল মানুষরা মারা গিয়েছে তারা নাকি এখনও শেষ ট্রেনে উঠে। কিছু কিছু মানুষ এটা দেখতে পায় নতুন কাউকে নেওয়ার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। তো মেহেদি ভাই, আমি আজও ট্রেনে উঠি না। আর একটা কথা আমি সবাইকে বলি, জীবনে কখনো শেষ ট্রেনটা ধরবেন না। ধন্যবাদ মেহেদি ভাই আমার গল্পটা শেয়ার করার জন্য। ছদ্মনাম রাশেদ। তো এই ছিল আমার কাছে মূলত 3টি ভয়ানক ঘটনা। আমার কেন জানি মনে হলো এই 3টি ঘটনার প্রায় একটা দিক সম্পূর্ণ একরকমই লাগলো। সেটা হচ্ছে যে চোখের দিকটা। সকলেই লিখেছে যে, তিনটাই লিখেছে যে চোখ নাকি আলাদা, অর্থাৎ চোখ নাকি গর্ত ঢুকে গেছে, চোখ নাকি দেখা যায় না। প্রথম গল্পটা ছিল যে মুখ দেখা যায় না। আমি জানি না কতটা সত্য এটা। তো বিশ্বাস অবিশ্বাস এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তর্ক করবো না আপনাদের সাথে। তো যারা নাকি আমার গল্পগুলো পছন্দ করে থাকেন ভূতের আস্তানার, সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।